আমাদের আজকের লেকচার টপিক হচ্ছে অ্যালগরিদম ও ফ্লোচার্ট। ঠিক আছে, তো আমরা অ্যালগরিদম নিয়ে গত ক্লাসও একটু বলেছিলাম, তারপরে আজকে আবার একটু বলি যে অ্যালগরিদম যেটা অ্যালগরিদম এটার মধ্যে যে মেইন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, এক নম্বর হচ্ছে এটা একটা সমস্যা সমাধানের একটা কৌশল, এবং এইটা সমস্যা যে সমাধান করব সেই সমস্যাটাকে সঠিকভাবে সমাধান করতে হবে। এক নম্বর কথা হচ্ছে সঠিকভাবে সমাধান করতে হবে, সঠিকভাবে সমস্যা সমাধান করতে হবে। সমাধান এক নম্বর পয়েন্টে বললাম যে এই অ্যালগরিদমের মাধ্যমে আমরা কি করি, একটা সমস্যাকে সঠিকভাবে সমাধান করার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, সঠিকভাবে সমস্যার সমাধান হইতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পয়েন্টগুলো এখানে লিখতে হবে। একটা প্রবলেম যে সমস্যা কোথায় শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যার সমাধানের উপায় বলতে হবে, এবং এই উপায় বর্ণনা করতে হবে আমাদের পর্যায়ক্রমিকভাবে। আরেকটা কথা হচ্ছে যে পর্যায়ক্রমিক। এই 3টা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট। অ্যালগরিদমের জন্য হচ্ছে 3টা পয়েন্ট ইম্পর্টেন্ট। যে একটা সমস্যাকে এখান থেকে দেখেন আমরা বলতে পারি কিভাবে সংজ্ঞা, যে কোনো সমস্যাকে সঠিকভাবে সমাধান করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমিক যে ধাপগুলো অনুসরণ করা হয়, সেই ধাপগুলোর লিপিবদ্ধ রূপই হচ্ছে আমাদের অ্যালগরিদম। ঠিক আছে, তাহলে এখানে 4টা পয়েন্ট আসলো। 1 নম্বর হচ্ছে কোনো সমস্যাকে সঠিকভাবে সমাধান করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমিক ধাপগুলো লিপিবদ্ধকরণই হচ্ছে আমাদের ওই সমস্যার অ্যালগরিদম। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ দিই। যেমন দেখেন, আমরা যদি 2টি সংখ্যা যোগ করব, দেখেন এখানে আমি লিখলাম যে 2টি সংখ্যা যোগ করার অ্যালগরিদম। এইটা আমাদের সমস্যা। ঠিক আছে, সমস্যা এখানে। তাহলে এখন দেখেন আমরা যে সমস্যার যেই প্রোগ্রামের যে ধাপগুলো দেখেছিলাম, তার মধ্যে প্রথম ধাপ দেখেছিলাম যে এখানে সমস্যাটাকে শনাক্ত করতে হবে। তাহলে আমি দেখেন এখানে একটু কালি দিয়ে আইডেন্টিফাই করে দিই কিভাবে সমস্যা শনাক্ত করলাম। দেখেন এখানে যোগ করার সমস্যাটা কি আমার যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা হচ্ছে আমরা সমাধান করলাম কি হিসাবে, যে এটাকে আমাকে যোগই করতে হবে, আমি যেন গুণ না করে ফেলি। ঠিক আছে, আমি সমাধান করার সময় যেন আবার গুণ না করি। তাহলে এটা হচ্ছে শনাক্তকরণ। 1 নম্বর হচ্ছে আমি শনাক্ত করলাম কি, যে এখানে আমাকে যোগই করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা বলেছিলাম 2 নম্বর যে ধাপ ছিল, 2 নম্বর ধাপ ছিল আমাদের বিশ্লেষণ করা। এই সমস্যা বিশ্লেষণ করার মধ্যে ছিল ইনপুট এবং আউটপুট। দেখেন ইনপুট কি, এটা 2টি সংখ্যা। দেখেন 2টি সংখ্যা যেহেতু যোগ করতে হবে, তাহলে এই 2টি সংখ্যা আপনাকে ইনপুট যদি আপনি না নেন, তাহলে আপনি কিন্তু জানতে পারবেন না সেই 2টি সংখ্যার মান কত। তাহলে এই 2টি সংখ্যা আপনাকে ইনপুট নিতে হবে, এবং এটা যে যোগ করার পরে যেটা হবে কি, একটা সংখ্যা তৈরি হবে, তাই না? যোগ করার পরে তাহলে ওই একটা সংখ্যা হবে আমাদের আউটপুট। তাহলে এটার ইনপুট হচ্ছে 2টা। তাহলে আমি এখানে পাইলাম, বিশ্লেষণ করে কি পাইলাম দেখেন। তাহলে এখানে দেখেন আমি ওই জিনিসগুলো আবার লিখি, ধাপগুলো। 1 নম্বর ধাপ ছিল, 1 নম্বর ছিল আমাদের সমস্যা মানে শনাক্ত করা। শনাক্ত করলাম কি, যে শনাক্ত করলাম যে এখানে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। এখানে কি করতে হবে, যোগ করতে হবে। 2 নম্বর হচ্ছে যে ইনপুট কি আর আউটপুট কি। ইনপুট হচ্ছে 2টা, আর আউটপুট হচ্ছে আমাদের হবে একটা। ঠিক আছে, এরপরেই ছিল আমাদের এই প্রোগ্রামটা ডিজাইন করা। কারণ এটার এর আরেকটা পার্ট ছিল, যেটা হচ্ছে যে আমাদের এটা বিশ্লেষণ, তাই না? এটা সমস্যা কি ছিল, এটা হচ্ছে বিশ্লেষণ ছিল। তাহলে বিশ্লেষণের মধ্যে 2টা পার্ট ছিল, একটা ইনপুট আউটপুট, আর একটা ছিল আমাদের বড় হইলে ওগুলোকে ছোট ছোট করে ভাগ করা। তাহলে যেহেতু এটা প্রোগ্রামটা খুব বেশি বড় না, জাস্ট 2টা সংখ্যা নিয়ে যোগ করবে, খুব ছোট একটা প্রোগ্রাম, তাহলে ওইটা আর ভাগ করা লাগবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের বিশ্লেষণ।
তবে 3 নম্বর ধাপ ছিল ডিজাইন করা, ডিজাইন। ওই ডিজাইনের মধ্যেই ছিল আমাদের কি বলেন তো, ওই যে অ্যালগরিদম। আর একটা ছিল আমাদের ফ্লো চার্ট, সেটা আমরা একটু পরে দিব, এটা আমাদের টপিকসে আছে, একটু পরে দিব এটা। তাহলে এখন আমরা কি কোন পর্যায়ে এসেছি, আমরা এখন ডিজাইন পর্যায়ে। তাহলে ডিজাইন পর্যায়ে দেখেন এটা ডিজাইন কিভাবে করব, আমরা বলেছি যে এই অ্যালগরিদমটা লিখব। কোনটা? এই যে দুটি সংখ্যা যোগ করার অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদমের জন্য দেখেন ফার্স্ট যেই ধাপটা হবে, অবশ্যই 1 নম্বর ধাপ যেটা হবে, প্রথম ধাপ। দেখেন আপনাকে আমি যদি আপনাকে বা আমাকে যদি আপনি মেশিন মনে করেন বা একটা যন্ত্র মনে করেন, তাহলে অবশ্যই আমাকে এই কাজটা করার জন্য প্রিপেয়ার্ড হইতে হবে প্রথমে। আমি মনে করেন যে অন্য একটা কাজ করতেছি, সাপোজ মনে করেন যে আমি এখন ফুটবল খেলতেছি বা গান শুনতেছি হাই ভলিউমে, আপনি এই সময় এসে বললেন যে আমাকে 2টা সংখ্যা যোগ করে দাও, হ্যাঁ, তখন কি আমি কি এই কাজটা নেওয়ার জন্য প্রিপেয়ার? আমি কিন্তু এটা আপনি এখন কি কইবেন বা মানে কি ইনপুট দিবেন সেটা কিন্তু আমি শুনতে পাবো না, বা আপনি কি প্রবলেমের কথা বললেন সেটাও শুনতে পাবো না, কারণ আমি কি উচ্চ ভলিউমে গান শুনতেছি। সো আমি কিন্তু অন্য কাজ করতেছি। তো এট ফার্স্ট আমাকে কি করতে হবে, এই সমস্যাটা সমাধান করার জন্য আমাকে আপনার এই কাজ করার জন্য প্রিপেয়ার হইতে হবে, বা আমাকে শুরু করতে হবে। এই কথাটাকেই বলছি আমরা এখানে, শুরু করি। হ্যাঁ, 1 নম্বর কাজ হইতে হবে কি, শুরু করি। শুরু না করলে কিন্তু কাজ করতে পারবেন না, শুরু করি। তাহলে এই শুরু করার মাধ্যমে আসলে কি আমি আমার প্রিপারেশনটা বা আমার মনোযোগটা আপনার দিকে দিচ্ছি। আচ্ছা, যখন মনোযোগ দিলাম বা আমি এখন বুঝলাম যে আমাকে এখানে এই যোগ করতে হবে, তাহলে দ্বিতীয় ধাপ কি হবে? দ্বিতীয় ধাপ হবে যে আমাকে যে ইনপুটগুলো ছিল সেই ইনপুটগুলো আমাকে নিতে হবে। যেহেতু এটা কিসের প্রোগ্রাম, 2টা সংখ্যা যোগ করতে হবে, তাহলে এই ইনপুট 2টা আপনাকে নিয়ে নিতে হবে। এখন এই ইনপুট 2টা আমরা সবসময় ভেরিয়েবলের মাধ্যমে নিব, ঠিক আছে? ভেরিয়েবলের মাধ্যমে মানে আমি চিন্তা করবো যে এটা আমার 2টা সংখ্যা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এই 2টা আমি ইনপুট নিই। এখন আপনি এর মান যাই দেন আমি সেটা এর মধ্যে রাখবো, আর বির মান যাই দেন সেটা আমি বির মধ্যে রাখবো। এখানে কথা হচ্ছে যে 2টি সংখ্যা, কারণ কোন 2টি সংখ্যা সেটা কিন্তু আমাদের বলে নাই। সেই 2টা হইতে পারে আমাদের 2-5, হইতে পারে 7-10, হইতে পারে 12-15। এখন কথা হচ্ছে আমি কিন্তু ওই 2টা সংখ্যা আপনার কাছ থেকে যতক্ষণ না জানবো ততক্ষণ কিন্তু আমি এই 2টা সংখ্যা জানবো না। সো আমাদের এই কোন 2টা সংখ্যা হবে সেটা যেহেতু জানি না, তাহলে আমরা এটাকে কি করবো, আমরা ভেরিয়েবলের মাধ্যমে রাখবো, বা চলকের মাধ্যমে। এ আর বি 2টা চলক এর মধ্যে রাখলাম। হ্যাঁ, চলক বলতে আসলে কি বোঝায়, যে একটা জায়গা। হ্যাঁ, আমাদের কম্পিউটারে চলক বলতে বোঝায়, এটা যদি আমি বলি এ চলক, তাহলে এ একটা জায়গা, এটা একটা জায়গা। এখন এই কথা হচ্ছে এর মধ্যে যা রাখবেন, এখানে যদি 10 রাখেন তাহলে এর মান হয়ে যাবে 10, যদি এখানে 20 রাখেন এর মান হয়ে যাবে কত, 20। তাহলে এটা আমাদের কি করা যায়, ইরেজ করে বা মুছে ওটা আবার নতুন করে ভ্যালু দেওয়া যায়, ঠিক আছে? তাহলে বি বললে আমাদের বির জন্য কি আলাদা একটা জায়গা, এরকম একটা জায়গা, তাহলে বির মধ্যে যা দিবেন সেটা থাকবে। তখন আমরা এই 2টা আমরা এ বি এরকম ইনপুট কি করবো, আমরা ভেরিয়েবল হিসেবে নিব। নিলে সুবিধা হচ্ছে কি, আমাদের যাই দিক না কেন আমরা ওটা ওখানে রেখে পরবর্তীতে হচ্ছে এই 2টা জাস্ট যোগ করে দিলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? এই যার কারণে আমরা 2টা কি করবো, চলক আকারে নিব। আচ্ছা, এরপরে তৃতীয় কাজ, যেহেতু আপনি এ আর বি 2টা পেয়ে গেছেন, হ্যাঁ, 2টা ভেরিয়েবলের যখন ইনপুট নিবেন তার কাছ থেকে, হ্যাঁ, বাট ইনপুট নেওয়ার জন্য আপনি 2টা জায়গা রাখছেন। এখন ওখানে যে যা দিবে সেটা ওখানে থেকে যাবে, ঠিক আছে? তাহলে ইনপুট যখন আপনি পেয়ে যাবেন, ইনপুট পেয়ে গেছেন, মনে করেন এর মান পাইছেন 20, বির মান 7, তখন আপনি কি করবেন, এটাকে যোগ করে ফেলবেন। তাহলে তৃতীয় ধাপ কি হবে, তৃতীয় ধাপ হচ্ছে যে এই 2টা যোগ করে ফেলতে হবে। তাহলে কি করতে হবে, এ আর বি যোগ করতে হবে। আচ্ছা, এ আর বি যোগ করলাম, এখন এটা তো কোনো জায়গায় রাখা হয় নাই, না রাখা হলে এটা তো হারাই যাবে। দেখেন আমি মনে করেন আমার নিজের উদাহরণই দিই, মনে করেন আপনি আমাকে 2টা নাম্বার যোগ করতে দিলেন, কি দিলেন, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 7, বা একটা 20, একটা হচ্ছে 7। তাহলে আমি এটা যোগ করলাম, 20 আর 7 27, ভুলে গেলাম, এরপর আর মনে নেই। তাহলে এখন কি আমার দ্বারা কি আপনি কি কোনো ফল পাবেন? আমার দ্বারা কিন্তু কোনো ফল পাবেন না। তাহলে কি করতে হবে, কারণ আমি কিন্তু ভুলে গেছি, কারণ আমি ওটা কোনো জায়গায় রাখি না, মেমোরি থেকে আউট করে ফেলছি। প্রথমে যোগ করছি, ঠিক আছে, যোগ টোগ করলাম, করে আমি ভুলে গেছি। আমি জানি যে 20 আর 7 যোগ করলে 27 হয়, তারপর ভুলে গেছি, মন নাই আর। তাহলে এটা কি করতে হবে, আমাকে মেমোরিতে রাখতে হবে। তাহলে এই মেমোরিতে রাখার জন্য আলাদা আরেকটা জায়গা রাখতে হবে। ধরলাম এটা হচ্ছে সি, তাহলে এটার মধ্যে এই 2টাকে আমাদের যোগ করে রাখতে হবে। তাহলে আমরা এটা বলবো এই সি সমান সমান এ প্লাস বি। তাহলে এ আর বি যোগ করলে যেটা হবে সেটা আমাদের চলে যাবে কার মধ্যে, সি এর মধ্যে। এবং এই চিহ্নটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট চিহ্ন বা অন্তর্ভুক্তি চিহ্ন। এই ডান পাশে যে জিনিসটা আছে সেটা পুরোপুরি আমাদের এই সির মধ্যে চলে আসবে। ডান পাশে এ আর বি যোগ করলে কথা, এ আর বি যোগ করলে হয় 20 আর 7 27, সেই 27 আমাদের সির মধ্যে চলে যাবে। সির মধ্যে থাকবে এখন কত, 27। তাহলে এখন দেখেন আমাদের রেজাল্টটা কোথায় জমা হলো, আমাদের রেজাল্টটা কিন্তু জমা হলো আমাদের সি এর ভিতরে। তাহলে এখন দেখেন আমি যে মেশিনটা ছিলাম, মনে করেন আমাকে 2টা নাম্বার দিয়েছেন, 20 আর 7 দিয়েছেন, আমি ওটা যোগ করে আমি মনেও রাখছি যে 20 আর 7 মিলে 27 হয়, এটা মনে রাখছি, ঠিক আছে? কিন্তু আমি আপনারে কইলাম না, আমি চুপচাপ বসে থাকলাম, মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকলাম।
তাহলে কি আপনার দ্বারা কোনো কাজ হলো? মানে আপনি কি কোনো কাজ করে নিতে পারলেন না আমার কাছ থেকে? আমি যে মেশিন, আমার কাছ থেকে কোনো উপকার পাইলেন না, কারণ আমি এটা করে রেখে দিচ্ছি, আর বললাম না। তাহলে না বললে কিন্তু আপনি এই কাজটা বুঝতেছেন না সে সঠিকভাবে করছে কি করে নাই। তাহলে এই জন্য আমাদের কি করতে হবে, এর পরের ধাপ যেটা আছে চতুর্থ ধাপ, এই ধাপে এসে আপনাকে এটাকে আউটপুটে বলতে হবে। তাহলে সিটা, এই যে বলেছিলাম যে আউটপুট পাই একটা, এই যে সেই সিটা আমাদের কি করতে হবে, আউটপুট দিতে হবে। আউটপুট সি যখন আউটপুট দিয়ে দিলেন, তার মানে কি আপনি দেখেন আমাকে দুইটা নাম্বার দিয়েছিলেন, সেই দুইটার যে আউটপুটটা সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। তাহলে ইনপুট আউটপুট যখন আমার হয়ে গেল, ইনপুটও ছিল আউটপুটও যখন আমি দিয়ে দিলাম, তখন আমার কাজ শেষ। তাহলে পঞ্চম ধাপ হচ্ছে কি আমার, আমার কাজ শেষ করি। তাহলে এই দেখেন আমি যে ধাপগুলো পর পর অবলম্বন করছি, এখন কোনো ধাপ যদি আমি আগে লিখি, মনে করেন যে এইটা আমি আগে লিখলাম, চতুর্থ ধাপটা এখানে লিখলাম, প্রথমে লিখলাম যে সি আউটপুট দিই, সি আমি কাজই শুরু করি নাই, সি আমি আউটপুট দিব কিভাবে? আপনি কি আমাকে কোনো নাম্বার দিচ্ছেন? মানে কোনো নাম্বার দেন না, তার আগে আমি বললাম যে সির মানে এত 15, তাহলে এটা কিসের মানে? এটা কি আপনি বুঝতে পারবেন না। ঠিক অনুরূপভাবে আমি যদি যে কোনো একটা আগ পিস করি, তাহলে দেখবেন যে এই কাজটা আসলে আমাদের হবে না, তাই না? কারণ কম্পিউটার হচ্ছে একটা কি জিনিস, বলদ, মানে এটা কিন্তু একদম বলদের চেয়েও বলদ তো তাও দু একটা পথ চিনে এদিক ওদিক যাইতে পারে, কিন্তু কম্পিউটার আপনি যদি তাকে বোঝাই না দেন, এই যে এই প্রোগ্রাম লেখার মাধ্যমে আমরা কি করতেছি, কম্পিউটারকে বোঝাই দিচ্ছি যে এই কাজের পরে এই কাজ করো, কিন্তু সে কি করতে পারে, খুব দ্রুত কাজ করতে পারে। আমরা তাহলে তাকে ইউজ করি কেন? কারণ সে খুব অল্প সময়ের মধ্যে বেশি কাজ করে ফেলতে পারে, যার কারণে আমরা কম্পিউটারকে ইউজ করি। কিন্তু কি কাজ করবে সেটা কিন্তু আমাদেরই বলে দিতে হবে। এই যে আমরা এভাবে বলে দিচ্ছি প্রত্যেকটা ধাপের মাধ্যমে, একটা ধাপ, এরপরে কোন ধাপ, এরপরে কোন ধাপ, তাহলে এইভাবে আমরা তাকে কি করতেছি, ডিরেকশন দিচ্ছি। তাহলে আমাদের ডিরেকশন ছাড়া সে কিন্তু কাজ করতে পারবে না। এই জন্য আমাদের এই অ্যালগোরিদমটা সঠিক হওয়া লাগবে। তাহলে দেখেন এই প্রবলেম সঠিকভাবে সমাধান হয়েছে। এক নম্বর কথা হচ্ছে যে এই প্রবলেমটা সঠিকভাবে সমাধান হয়েছে এবং এটা শুরু থেকে শেষ পর্যন্ত গেছে, এবং এটা ধাপগুলো আমি কি লিখছি, পর্যায়ক্রমিক লিখছি, কোনোটা উল্টাপাল্টা লিখি নাই, এবং পর্যায়ক্রমিক আমি কি করছি, এটাকে লিপিবদ্ধ করেছি। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি বলেন তো, এই দুইটা সংখ্যা যোগ করার অ্যালগোরিদম। ঠিক আছে? তাহলে যদি এই একই দেখেন, এইটাই যদি আমি এখানে লিখতাম দুইটা সংখ্যা বিয়োগ করার অ্যালগোরিদম, যোগ না লিখে যদি আমি লিখতাম বিয়োগ, জাস্ট এখানে চেঞ্জ করে দিচ্ছি। দেখেন তাহলে এটা যদি বিয়োগ হতো, যোগ না হয় যদি বিয়োগ হতো, তাহলে এখানেও খেয়াল করেন যে বিয়োগ করতে আমাদের এটা, তখন আমাদের শনাক্ত প্রবলেম কি শনাক্ত হতো, যে এটা আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ। দেখেন পরীক্ষায় যদি অ্যালগোরিদম লিখতে বলে তাহলে শুধু এইটুকু লিখবেন, এই যে এইটুকু। ঠিক আছে? এটা আমরা দেখাচ্ছি গত ধাপের সাথে, আমরা এটাকে মিল করে দেখাচ্ছি যে এটা কিভাবে শনাক্ত করব, কিভাবে বিশ্লেষণ করব। এই ডিজাইন পার্টটাই আপনার চাবে বেসিক্যালি পরীক্ষায়, যে এটার অ্যালগোরিদম লিখো বা এটার ফ্লো চার্ট লিখো। তাহলে বিয়োগ করতে বলছে, তাহলে আমাদের এখানেও ইনপুট আছে দুইটা, বিয়োগ করতে হলে দুইটা সংখ্যা লাগবে, যেহেতু আমাদের দুইটি সংখ্যা বিয়োগ করতে হবে, এবং আউটপুট হবে কি, বিয়োগ ফল একটা। তাহলে এখানে দেখেন আমাদের ঠিক প্রথম ধাপে কি শুরু করতে হবে, এবি ইনপুট নিতে হবে, দুইটা সংখ্যা ইনপুট তো নিতে হবে, এবার এদেরকে বিয়োগ করতে হবে। তাহলে এ আর বি কি করতে হবে আমাদের, বলেন, বিয়োগ করতে হবে। এ আর বি কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করে কোনো একটা ভেরিয়েবল রাখতে হবে, এবং এই ভেরিয়েবলটাই আপনাকে আউটপুট দিয়ে দিতে হবে। তারপরে শেষ করে ফেলি। ঠিক আছে? খুব সোজা হিসাব। তারপরে দেখেন যদি বিয়োগ করতে না বলে, যদি গুণ করতে বলে, ঠিক একইভাবে এখানে যদি আমরা এগুলো একটু মুছে দিই, এখন এইগুলো আর দেখাই না, অ্যালগোরিদম দেখাই। তাহলে এখানে যদি আমাদের গুণ করতে বলে, গুণ করতে বলছে মনে করেন, গুণ করতে বলছে, ঠিক আছে? গুণ করতে বললে আমরা কি করব, আমরা জাস্ট সব ঠিক থাকবে, জাস্ট এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার আমার প্রসেসটা একটু চেঞ্জ হবে। প্রসেসটা হবে কি আমাদের গুণ চিহ্ন হবে, এটা গুণ। ঠিক আছে? যদি আমাদের ভাগ করতে বলে, দেখেন আমি একটার মধ্যে দেখেন কতগুলো প্রোগ্রাম চলে আসতেছে। ঠিক আছে? এগুলো কিন্তু একটা প্রবলেম, আমি এখানে তিনটা করছি। এরপর দেখেন এবার যদি ভাগ করার কথা বলি, তাহলে এটা চতুর্থ নম্বর প্রবলেম হবে। এটা হচ্ছে যদি ভাগ করার কথা বলে, দুইটা সংখ্যা ভাগ, তাহলে ভাগ করতে বললে আমাদের দেখেন এখানে জাস্ট এখানে দুইটা সংখ্যা আমাদের ভাগ করে দিতে হবে, এনে ভাগ করে এই ভাগ চিহ্নটা দিয়ে দিতে হবে। ঠিক আছে? এই চিহ্নটা, এখানে দুইটা চিহ্ন আছে, একটা আছে এইটা আর একটা আছে এইটা। এটা হচ্ছে ভাগফল আর এটা হচ্ছে আমাদের ভাগশেষ চিহ্ন। ঠিক আছে? ভাগশেষ। তো এটা আমরা কখন ইউজ করব এটা পরে দেখব, কিন্তু এখানে এই চিহ্নটা দেওয়া যাবে না, এটা এই চিহ্নটা ইউজ করতে হবে। ঠিক আছে? ভাগ। আচ্ছা, এরপরে দেখেন যদি আমাদের এরকম বলে, এখন যদি দুইটি না বলে তিনটি সংখ্যা বলে, এখন যদি বলে যে তিনটি সংখ্যা যোগ করার, তিনটি সংখ্যা যোগ করার অ্যালগরিদম, তাহলে দেখেন এখানে আছে চেঞ্জটা কোথায় হবে, তিনটি সংখ্যা যোগ করতে হবে। এটা আলাদা কোশ্চেন। হ্যাঁ,
তাহলে সংখ্যা যোগ করতে হবে এখন 3টা, তাহলে 3টা সংখ্যাকে আপনাকে জানতে হবে, তার মানে 3টা সংখ্যা আপনাকে ইনপুট নিতে হবে। তাহলে এখানে একটা ইনপুট আমরা কি করবো, আমরা বাড়াই দিব, এখানে একটা ইনপুট বাড়াই দিব, একটা হচ্ছে এ, একটা বি, আর একটা হচ্ছে কি আমাদের সি। ঠিক আছে, তাহলে 3টা সংখ্যা যখন বাড়াই দিলাম তখন এই 3টা সংখ্যা আমাদের যোগ করতে হবে। তাহলে কি করতে হবে, এ বি আর সি যোগ করতে হবে, করে এটা অন্য আরেকটা ভেরিয়েবলের মধ্যে, আমরা মনে করেন ডি ভেরিয়েবলের মধ্যে রাখবো। তাহলে এই ডিটাকে আমাদের কি করতে হবে, আউটপুট দিয়ে দিতে হবে। ঠিক আছে, যদি বলে 3টি সংখ্যা গুণ করার অ্যালগরিদম, 3টি সংখ্যা গুণ করার অ্যালগরিদম, তাহলে জাস্ট এখানে 3টা সংখ্যা ইনপুট নিয়ে 3টা সংখ্যা আমাদের কি করতে হবে, গুণ করে দিতে হবে। খুবই সোজা হিসাব, সোজা ধারণা। এরপরে দেখেন আরো কি কি হইতে পারে, যেমন আমাদের বললো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম। একটি দেখেন এই ধারণাগুলো কিভাবে আমরা আস্তে আস্তে এক্সটেন্ড করতে পারি। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। তো এইসব জিনিস করার জন্য আমাদের জাস্ট সূত্র জানতে হবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ আমাদের কি বলেন তো প্রস্থ। তাহলে এ যদি আমাদের দৈর্ঘ্য হয় আর বি যদি প্রস্থ হয়, তাহলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ গুণ বি। তাহলে আমাদের দৈর্ঘ্য জানতে হবে, আমাদের এখানে কি জানতে হবে, দৈর্ঘ্য জানতে হবে, এবং আমাদের কি জানতে হবে, প্রস্থ জানতে হবে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমি জানতে পারি, ওইটা যদি ইনপুট আমি পেয়ে যাই, তাহলে এই দুটো গুণ করলে আমার ক্ষেত্রফল চলে আসবে। তাহলে দেখেন এটা কি হবে, শুরু করব, তারপরে আমাদের দেখেন দুইটা ভেরিয়েবল শুধু ইনপুট নিতে হবে, এ আর বি, কারণ ওই দুইটা জানলে আমি এই ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে ক্ষেত্রফলটা কি হবে, দেখেন আমাদের ক্ষেত্রফল হবে জাস্ট এ আর বি টাকে আমাদের কি করতে হবে বলেন তো, গুণ করলে ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাহলে আউটপুট কোনটা দিব, এই ক্ষেত্রফলের মানটা আমরা আউটপুট দিব। তাহলে এইটাই হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার আমাদের অ্যালগরিদম। ঠিক আছে, আচ্ছা এরপরে কি হতে পারে, দেখেন যে আমাদের এটা হতে পারে যে আয়তক্ষেত্র না বলে এটা মনে করেন যে একটা ঘনক, হ্যাঁ, বা ঘনক্ষেত্র আর কি। ঠিক আছে, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে। ঠিক আছে, এটা ঘনবস্তু। ঠিক আছে, একটি ঘনবস্তুর আয়তন, একটি ঘনবস্তুর আয়তন নির্ণয় করার অ্যালগরিদম। তাহলে ঘনবস্তুর মধ্যে কয়টা আমাদের মাত্রা থাকে, 3টা, এ বি এবং কি বলেন তো আমাদের সি। এবং এই আয়তনটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ভি দিয়ে, ভলিউম। আয়তনের ইংরেজি কি, ভলিউম, এই জন্য এটাকে ভি দিয়ে প্রকাশ করি। তাহলে এ বি এবং সি আমাদের এই 3টা হচ্ছে ইনপুট। এ বি সির মান যদি আমি জানি, এ বি সির মান যদি আমি জানি, তাহলে আমি আয়তন বের করতে পারি। এখানে আমাদের ইনপুট হবে কোনটা, 3টা। তাহলে আমাদের এখানে আয়তন কিভাবে ক্যালকুলেশন করব, ভি সমান সমান এ গুণ বি গুণ সি। তাহলে আমরা আউটপুট দেব কোনটাকে, এই ভিটাকে আউটপুট দেব, ভিটাকে আমরা আউটপুট দেব। ঠিক আছে, এরপরে দেখেন যদি আমাদের এটা বলে সরল সুদ নির্ণয় করার আমাদের অ্যালগরিদম। সরল সুদ, কোশ্চেন হচ্ছে কি, কোশ্চেন হচ্ছে সরল সুদ নির্ণয়ের অ্যালগরিদম লিখো। অ্যালগরিদম, এই সূত্রটা আমাদের জানতে হবে। সরল সুদের সূত্র হচ্ছে I = P * N * R। এই তিনটাই গুণ করতে হবে। P হচ্ছে কি মূলধন, N হচ্ছে সময়, R হচ্ছে যে সুদের হার, তাই না? তাহলে আমরা n বছর পরে আমরা যে সুদ পাবো সেটা হচ্ছে যে P * N * R। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমাদের ইনপুট হচ্ছে 3টা। তাহলে আমরা যেই 3টা ইনপুট কি কি, একটা হচ্ছে P, একটা N এর মান, আর একটা হচ্ছে কি R এর মান। তাহলে আমরা কি P, N, R এই তিনটা আমরা কি করব, ইনপুট নিয়ে নিব। এই তিনটা ইনপুট হলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব ইন্টারেস্টটা, আয়টা, সুদের হার, সুদটা কিভাবে ক্যালকুলেশন করব, I সমান সমান আমাদের P গুণ N গুণ R। তারপর আমরা এই আয়টাকে সুদটা ক্যালকুলেশন করছি সেটা আমরা কি করব, আউটপুটে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন যদি আমাদের এরকম হয়, এটা কমার্সের স্টুডেন্টদের জন্য, এটা এর পরেরটাও কমার্সের স্টুডেন্টদের জন্য, যদি এরকম হয় যে আমাদের কোনো একটা কোম্পানির অ্যাসেট ক্যালকুলেশন করতে হবে, সম্পদ, অ্যাসেট নির্ণয়ের ফ্লো চার্ট
এই ফ্লোচার্ট না সরি, এটা অ্যালগরিদম, অ্যাসেট নির্ণয়ের অ্যালগরিদম লিখো। খুব সিম্পল অ্যাসেট আর কি, ঠিক আছে, খুব সিম্পল একটা কোম্পানি বা কোনো একটা অর্গানাইজেশন, এটা অ্যাসেট ক্যালকুলেশন করতে হবে। তো আমরা জানি অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার ইকুইটি, ঠিক আছে। এই দুইটা জিনিস আমরা যদি জানি, এটা অনেক বড় সূত্র, বাট এটা বেসিক সূত্রটা হচ্ছে যে এই দুইটা, ঠিক আছে, লায়াবিলিটিস প্লাস ওনার ইকুইটি। তো আমরা এই দুইটা যদি আমরা জানি যে লায়াবিলিটিস কত আছে এই অর্গানাইজেশনের এবং ওনার ইকুইটিটা কত আছে, তখন আমরা এই দুইটা যোগ করে কি করতে পারি, আমরা অ্যাসেট ক্যালকুলেশন করতে পারি। তাহলে এখানে দেখেন ইনপুট হবে মাত্র দুইটা, যে আপনাকে জানতে হবে লায়াবিলিটিস এর মানটা এবং ওনার ইকুইটির মানটা। এই দুইটা জানলেই আপনি অ্যাসেট ক্যালকুলেশন করে ফেলতে পারেন। তাহলে আমাদের ইনপুট নিতে হবে এল আর কি বলেন তো ওই একটা ভেরিয়েবল, একটা ভেরিয়েবল। এই দুইটা জানলে আপনি এখান থেকে অ্যাসেট ক্যালকুলেশন করতে পারবেন খুব সহজে। অ্যাসেট সমান সমান এল প্লাস ও ই। তাহলে এবার আমাদের এটাকে অ্যাসেটটাকে আমাদের আউটপুট দিয়ে দিতে হবে, ঠিক আছে। খুবই সোজা হিসাব এটা, আপনি যে প্রবলেমটা যেভাবে সমাধান করেন ঠিক সেভাবে করেই আমরা এখানে সমাধান করতে হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।